নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি কিছু দিন না কলকাতা নাইট রাইডার্স জেতার পর মনটা এত খুশি থাকে। আজকেও সেরকম একটা দিন। তো একটা রিভিউ ভিডিও আগিয়ে দিয়েছি, তারপর আবারও একটা ভিডিও বানাচ্ছি। ভিডিওটা তোমরা কালকে সকালে দেখবে। অ্যাকচুয়ালি একটা বিষয় নিয়ে একটু মনের কোণে দুঃখ, সেটা পাথিরানা। যদি এরকম শুনতে পাই পাথিরানার চোট গুরুতর নয়, তাহলে খুবই ভালো লাগবে। বাট সংকেতটা খুব একটা পজিটিভ আমার মনে হলো না, কারণ পাথিরানা যেরকম সংকেত দিচ্ছিল মনে হচ্ছিল আবারও একটা হ্যামস্ট্রিংয়ে কিছু প্রবলেম হতে পারে। আর হ্যামস্ট্রিং ইঞ্জুরি হলে প্লেয়ার দু তিন সপ্তাহের জন্য ছিটকে যায়, যদি হ্যামস্ট্রিংয়ে ইঞ্জুরি হয়, ছোট ইঞ্জুরি হলো। তো সেখানে যদি আইপিএলের শুরুর দিকে হতো আমরা এক্সপেক্ট করতে পারতাম আবার লেটার স্টেজে কাম ব্যাক করতে পারে। বাট যেখানে আইপিএল আর পড়েই আছে তোমার 2 সপ্তাহের, 1 সপ্তাহের মধ্যেই কলকাতার গ্রুপ স্টেজের খেলাগুলো আছে, প্লে অফসে কোয়ালিফাই করলে অন্য কথা, সেখানে তার আবার ফেরা নিয়ে একটা তো প্রশ্ন থাকছে। ওই একটাই দুঃখ মনের মধ্যে আছে, বাট বাকি তো আনন্দের অনেক কিছুই আছে কলকাতা নাইট রাইডার্সের জন্য। আমি এখন ভাবছি যে কলকাতা এই জায়গাতে আছে, মানে এত বাজে একটা সিজন যাচ্ছিল, প্রথম 7 ম্যাচে আমরা জাতা খেলছিলাম, মানে খুবই জাতা খেলছিলাম, এবং তারপরও সেকেন্ড হাফে যে কলকাতা এতগুলো আমাদেরকে স্মরণীয় মোমেন্ট উপহার দেবে এটা আমরা ভাবিনি। প্রথমত রিঙ্কু অনুকূলের ম্যাচ ফিনিশ, যেটা ইন্টারেস্টিং একটা ম্যাচ ছিল। তারপর সুপার ওভারে জয়, ওই ম্যাচটাও দারুণ হয়েছিল। দেন একটা দুর্ধর্ষ হায়দ্রাবাদের ব্যাটিং, সেই ব্যাটিং অ্যাটাককে রীতিমতো স্পিন দিয়ে চোখ করে দেয়া, এবং তারপর যেই বোলিং অ্যাটাককে আইপিএলের সেরা বোলিং অ্যাটাক বলা হচ্ছিল, সব টিমেরা ভয় পাচ্ছিল, সেই বোলিং অ্যাটাকের এগেনস্টে গুজরাটের এগেনস্টে সব থেকে হাইয়েস্ট স্কোর মেরে দেয়া। ব্রিলিয়ান্ট ব্যাটিং, 247। তো সব মিলিয়ে কিন্তু বেশ কিছু ভালো মোমেন্ট উপহার দিয়েছে, এবং তার উপর ফিন অ্যালেনের যে 100 রান দিল্লির এগেনস্টে যেভাবে রান চেস করলো সেটা তো থাকবেই। তো সব মিলিয়ে অ্যাকচুয়ালি ফিন অ্যালেন এবং ক্যামেরন গ্রিনের সাকসেসটা না একটু আমাকে পার্সোনালি অনেকটা খুশি দিচ্ছে। কারণ যখন মরসুম শুরুর আগে অকশনের পর তোমরা জানো আমি কতখানি হাইপ করেছিলাম ক্যামেরন গ্রিন এবং ফিন অ্যালেনকে নিয়ে, এবং যখন মরসুমের শুরুর দিকে তাদের কিছু ভালো পারফরমেন্স আসেনি, তখন কিছু মানুষ এসে আমারও কমেন্ট সেকশনে কমেন্ট করতো, তুমি কি বললে, এরা কি প্লেয়ার, মানে বড় বড় কমেন্টেটরদের আমরা বলতে শুনছিলাম বাদ দিয়ে দাও, অ্যালেনকে বাদ দিয়ে সাইফার্টকে খেলাও, গ্রিনকে বসিয়ে পাওয়েলকে খেলাও। বাট একটা প্লেয়ারকে তুমি জাজ করো তার কোয়ালিটি দিয়ে, তার সিলিংটা কোথায় যেতে পারে, সে তার নিজের দিনে তোমাকে ম্যাচ জিতিয়ে দিতে পারে কি, সেই এবিলিটি আমার মনে হয় অ্যালেন এবং গ্রিনের মধ্যে ছিল। তো আমি সবসময় বলেছি অ্যালেন এবং গ্রিনকে কলকাতাকে ব্যাক করতে হবে। কলকাতা না কিছুটা আনলাকি গিয়েছে, মানে অ্যাকচুয়ালি অ্যালেন খুব ভালো মরসুমের মধ্যে দিয়ে এসে আইপিএলের শুরুর দিকে একটু তাড়াহুড়ো করছিল, তাও কিছু ইম্প্যাক্টফুল নক এসেছে। বাট 2-3টে ম্যাচ বাইরে বসে সে তার যে ছন্দে ব্যাটিং করা দরকার সেই ছন্দটা ফিরে পেয়েছে। যদি শুরু থেকেই সেই ছন্দে থাকতো আরও ডেঞ্জারাস হতে পারতো কলকাতা নাইট রাইডার্স, এটা গেল প্রথম কথা। সেকেন্ডলি ক্যামেরন গ্রিনও মরসুমের শুরুর দিকে রীতিমতো চাপে ছিল, কিছু আউটসাইড নয়েস, প্লাস তার সঙ্গে টিমের ভেতরেও অজিঙ্ক্য রাহানের তাকে নিয়ে কমেন্ট করাটা ঠিক হয়েছিল কিনা প্রথম ম্যাচের পরই, তার উপর একটা তোমার টাকার প্রেশার, ফলে প্রথম দিকে তাদের থেকেও তাদের সেরা পারফরমেন্সটা আসেনি। এবং তারই সঙ্গে সঙ্গে মরসুমের শুরুতেই তোমার দুটো সব থেকে বেস্ট বোলিং অপশন ছিটকে গেছে। হর্ষিত রানা ছিটকে গেছে, হর্ষিতের ব্যাকআপ হিসেবে তোমার টিমে কে ছিল আকাশদীপ, সেও ছিটকে গিয়েছে। উল্টো দিকে পাথিরানার চোট অ্যাভেলেবেল নেই, ছিটকে গেছে। সেই জায়গাতে তোমার ব্যাকআপ ছিল মুস্তাফিজুর রহমান, যাকেও তুমি খেলাতে পারবে না, তাকেও বাদ দিতে হয়েছে। ফলে সেগুলো না বিশাল বড় বড় ধাক্কা। এবং মরসুমের মাঝখানে যখন টিম ফর্ম খুঁজে পাচ্ছে, সেখানে বরুণ চক্রবর্তী একটা ম্যাচে ছিটকে গেল, এবং যে ম্যাচে ছিটকে গেল সেই ম্যাচটাই কলকাতাকে হারতে হলো। কে বলতে পারে আগের দিন বরুণ থাকলে ম্যাচের রেজাল্ট ডিফারেন্ট হতে পারতো না, কারণ মিডিল ওভারে কলকাতা নাইট রাইডার্স আরও প্রেসার ক্রিয়েট করতে পারতো। একটাই তো বিরাট কোহলির উইকেট দরকার ছিল, সেই উইকেটটা পড়ে গেলে খেলা পাল্টেও যেতে পারতো। তো সব মিলিয়ে আনলাকি অবশ্যই গিয়েছে কলকাতা নাইট রাইডার্স, এটা তোমাকে মানতে হবে। তবে তার পাশাপাশি কোচ এবং ক্যাপ্টেন তাদেরও ভাবনা চিন্তা ঠিকঠাক চাইনি, সেটাও তোমাকে মানতে হবে। তবে কেন জানি না অ্যালেন এবং গ্রিনের সাকসেসটা আমার একটা পার্সোনাল উইন মনে হচ্ছে। মানে যদি ফিন অ্যালেনের কথা বলি, এটা তার জন্য একটা দুরন্ত মরসুম হচ্ছে। মানে ফিন অ্যালেনের এই আইপিএলে 40-এর অ্যাভারেজ আছে, 40-এর উপর, এবং 221-এর স্ট্রাইক রেট আছে, যেটা একটা এলিট লেভেলের স্ট্যাটস। এবং ফিন অ্যালেনের যদি আমরা ইনিংসগুলো বলি এই মরসুমে প্রথম থেকে, তাহলে কিন্তু তার খুব বেশি ফেলিওর নেই অ্যাকচুয়ালি। তো মরসুমের শুরুর দিকে হয়তো একদম পুরো প্রপার ছন্দে ছিল না, বাট প্রথম ম্যাচে 37, সেকেন্ড ম্যাচে 28, সেগুলো কিন্তু ইম্প্যাক্টফুল ইনিংস ছিল। থার্ড ম্যাচে পাঞ্জাবের এগেনস্টে ফেল করেছিল, ফোর্থ ম্যাচে 9 রান করেছিল, যেখানে সে আউট হয়নি, 6 ছিল ওটা, বাট ঠিক আছে, ওই একটা ফেলিওর মেনে নিলাম। এবং সিএসকের এগেনস্টে 1, তো 3টে পরপর ফেলিওর ছিল। তবে তারপর আবার যখন কাম ব্যাক করেছে হায়দ্রাবাদের এগেনস্টে, আবার একটা ইম্প্যাক্টফুল 29 রানের ইনিংস খেলেছে, তারপরে একটা 17 রান, আগের দিন 18 রান, সেখানেও তার স্ট্রাইক রেট বেশ ভালো ছিল, এবং লাস্ট ম্যাচেও 93। ব্রিলিয়ান্টভাবে কিন্তু ফিন অ্যালেনের কামব্যাকটা হয়েছে, এবং দারুণ স্ট্যাটিস্টিক্স। আর যদি ক্যামেরন গ্রিনের কথাও আমরা বলি,
লাস্ট তার সবগুলো ম্যাচে ভালো পারফরমেন্স কিন্তু ব্যাট হাতে মোটামুটি এসেছে। গুজরাটের এগেনস্টে 79, রাজস্থানের এগেনস্টে গুরুত্বপূর্ণ 27 রান, লখনউয়ের এগেনস্টে 34, হায়দ্রাবাদের এগেনস্টে 3 নট আউট, দিল্লির এগেনস্টে 33 নট আউট, আগের দিনও আরসিবির এগেনস্টে 32 করেছিল এবং এই ম্যাচেও লাস্ট ম্যাচে 52 নট আউট। তো সব মিলিয়ে কিন্তু গ্রিনও লাস্ট অনেকগুলো ম্যাচ ধরে কিন্তু কন্টিনিউয়াসলি রান করে যাচ্ছে। আর 4 নম্বরে তোমার এমন একটা প্লেয়ার দরকার যে তোমাকে প্রত্যেক ম্যাচে রান করে দেবে, এবং সেটা কিন্তু গ্রিন করছে। ফলে সেই জায়গাতে অবভিয়াসলি অ্যালেন এবং গ্রিন একটু হয়তো দেরি হয়েছে তাদেরকে একদম নিজেদের সেরা ছন্দে আসতে, বাট ছন্দে ফিরেছে। বাট গ্রিনকে নিয়ে আমার মনে হয় গ্রিনের সিলিং আরও বেশি, মানে সে এখন যা ব্যাট করছে তার দুগুণ ভালো ব্যাট করতে পারে, সেই মানে এবিলিটি ক্যামেরুন গ্রিনের মধ্যে আছে। তার সঙ্গে সঙ্গে তার বোলিংটাও টিমকে অনেক বেশি হেল্প করতে পারে, দারুণ তো ফিল্ডার আছেই। সেই কারণেই তাকে আমরা এত রেট করি এবং এত টাকা দিয়ে কলকাতা তাকে নিয়েছি, এটা খারাপ ডিল নয়। এবং অ্যালেনকে 2 কোটিতে পেয়ে যাওয়াটা তো স্টিল একদম। তবে সব থেকে বড় কথা শেন ওয়াটসন তাকে আমাদের ক্রেডিট দিতে হবে, কারণ হয়তো ওয়াটসন না এলে আমরা গ্রিনকে হয়তো দেখতে পেতাম, অ্যালেনকে দেখতে পেতাম কিনা সেই নিয়ে একটা সন্দেহ ছিল। যদিও জাহ্নবী মেহতা বলছিল অকশনের পর ভেঙ্কি মাইশোরকে, যে মনে আছে আমরা মেজর লিগ ক্রিকেটে দেখেছিলাম কি ব্যাটিং করেছিল ফিন অ্যালেন, আমরা তাকে নিয়ে আলোচনা করেছিলাম। তবে তারপরও ওয়াটসন না থাকলে ফিন অ্যালেন আসতো কিনা সেই নিয়ে একটা তো প্রশ্ন থাকতোই। আর ওয়াটসন কিন্তু অ্যালেন এবং রঘুবংশীকে বিশাল প্রশংসায় ভরিয়ে দিয়েছে। অ্যালেনকে নিয়ে ওয়াটসন কি বলছে যে আমি যখন খেলতাম আমি ভাই অ্যালেনের মতো না আমার পাওয়ার ছিল, না অ্যালেনের মতো আমার ট্যালেন্ট ছিল। মানে শেন ওয়াটসন ভাই, যে আইপিএলের ইতিহাসের অন্যতম সেরা একজন বিদেশি প্লেয়ার, 2 বার আইপিএলের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছে, সেই ওয়াটসন, তার ট্যালেন্ট নিয়ে তো কোনো সন্দেহ ছিল না। হয়তো একটু নিজেকে ছোটই করছে, বাট তারপরও সে যদি বলে যে ফিন অ্যালেনের ট্যালেন্ট এবং পাওয়ার দুটোই আমার থেকে বেশি, সেটা ফিন অ্যালেনের জন্য বিশাল বড় একটা তোমার কি বলবো যে মানে বিশাল বড় একটা প্রশংসা। আর উল্টো দিকে রঘুবংশীকে নিয়ে শেন ওয়াটসন যেটা বলেছে, আমি লাস্ট দেখেছিলাম সঞ্জু স্যামসনকে, 17 বছরের সঞ্জু স্যামসন, তার ট্যালেন্ট দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম, আর এখন আমি রঘুবংশীর ট্যালেন্ট দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। তারপর মানে সঞ্জু স্যামসনের পর তার সব থেকে বেশি ট্যালেন্টেড ইয়ংস্টার সে যাদেরকে রেখেছে তাদের মধ্যে কিন্তু রঘুবংশীকে তার লেগেছে। তো এগুলো কিন্তু বড় প্রশংসা রঘুবংশী এবং ফিন অ্যালেনের জন্য। রঘুবংশী এবং শুভমান গিল তাদেরও তুলনা চলে অনেকটা, মানে যখন কেকেআরে গিল খেলতো তখনকার গিল এবং এখনকার রঘুবংশী, কে বেটার এই নিয়েও দেখি অনেকের মধ্যে আলোচনা হয়। দেখো এটা ভুলভাবে নেবে না, বর্তমান গিলের সঙ্গে তো বর্তমান রঘুবংশীর কোনোভাবেই তুলনা চলে না, বাট যেই সময় গিল কেকেআরে খেলতো সেই সময়কার গিল আর বর্তমানের রঘুবংশী যদি তুলনা করতে হয়, দেখো আমার যেটা মনে হয় যে শুভমান গিল ট্যালেন্ট ওয়াইজ, আমি দুজনকেই আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ থেকে ফলো করছি, ট্যালেন্টের দিক দিয়ে শুভমান গিল ভাই রঘুবংশীর থেকে অনেকটা উপরে ছিল। শুভমান গিল টেকনিক্যালি ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান যাকে ইন্ডিয়া প্রডিউস করেছে, মানে বিরাট কোহলিও তাকে দেখে বলেছিল যে আমিও আমার আন্ডার-19 টাইমে এত ট্যালেন্টেড ছিলাম না। তো শুভমান গিলের ট্যালেন্ট অন্য লেভেলের, এবং সেটা এখন আমরা তার পারফরমেন্সেও দেখতে পাচ্ছি। তো ট্যালেন্ট ওয়াইজ বা মানে শর্ট খেলার এবিলিটি ওয়াইজ শুভমান গিল ভাই অনেকটা উপরে থাকবে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। মানে প্লেয়ারটাকে দেখেই মনে হচ্ছিল একটা সময় গিয়ে T20 ODI টেস্ট সব জায়গাতে কাঁপাবে। সেই তুলনায় ট্যালেন্ট আমি বলবো রঘুবংশীর গিলের মতো অতটা নেই, বাট গিলকে দুটো জায়গায় রঘুবংশী টেক্কা দিতে পারে। একটা হচ্ছে কেকেআরে যে গিল ছিল সেই গিল কিন্তু অতটা অ্যাগ্রেসিভ ছিল না, ইন্টেন্ট একটু কম ছিল। রঘুবংশীরও স্ট্রাইক রেট নিয়ে কথাবার্তা হয়েছে, যথেষ্ট হয়েছে, বাট তারপরও তার ইন্টেন্ট গিলের থেকে কিছুটা বেশি। যখন গিল ছিল গিলেরও কিন্তু স্ট্রাইক রেট নিয়ে এরকম কথাবার্তা হতো, এবং কেকেআর ফ্যানারা একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যেত মাঝে মধ্যে গিলকে নিয়ে, এখন যেমন কেউ রঘুবংশীকে নিয়ে হয়ে যায়। ভাই একটু সময় দিতে হবে, তুমি দুটো ম্যাচ থেকে বলে দিলে অ্যালেন চলবে না, গ্রিন চলবে না, এইরকম করলে হয়? সেখানে রঘুবংশী আমি জানি এখনও ওয়ার্ক ইন প্রোগ্রেস, এবং একই টিমে রাহানে রঘুবংশীকে ফিট করাটা চাপ, বাট যদি তুমি রাহানেকে সরিয়ে দাও রঘুবংশীকে দিয়ে ওপেন করাও, সেটা কলকাতার জন্য কিন্তু অনেক ভালো হতে পারে। কারণ রঘুবংশী এখন পাওয়ার প্লেতে যদি একটা ভালো স্টার্ট পায়, সেখানে সে পরের দিকে কিন্তু স্পিনার এগেনস্টেও শট খেলতে পারে, সেই এবিলিটি তার দেখিয়েছে, ইন্টেন্ট আছে, বাট সবসময় তার কাছে সেই পাওয়ার গেমটা এখনও আসেনি। পাওয়ার গেমটা থেকে ডেভেলপ করতে হবে, যেরকমটা শুভমান গিল পরের দিকে করেছে তার 22, 23, 24 সেই রকম একটা বয়সে। এবং তার পাশাপাশি আমার মনে হয় রেঞ্জ অফ শটস, মানে বেশি শট রঘুবংশীর কাছে আছে। শুভমান গিলকে ওরকম স্কুপ শট খেলে একদম পেছনে 6 মারতে বা তোমার উল্টো দিকে ব্যাট করে শট মারতে আমরা দেখিনি। সেই তুলনায় রঘুবংশীর কাছে রেঞ্জ অফ শটস বেশি আছে, গোটা মাঠ জুড়ে খেলতে পারে, ট্যালেন্ট আছে, গিল লেভেলের না হলেও অনেক বড় হতে পারে সে। তবে কলকাতার জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ হবে নেক্সট মেগা অকশনের সার্কেলটায় তাকে রিটেন করা, কারণ হয়তো এখনও তার রেডি হতে হতে আরও একটা বছর লাগবে। পরের বছর আমরা পিক রঘুবংশীকে হয়তো পাবো না, বাট তার যে পরের সার্কেলটা আসছে সেই সার্কেলটাই আমরা সেরা লেভেলের একটা রঘুবংশীকে পেতে পারি।
তো সেখানে কেকেআর তাকে ধরে রাখতে পারি কিনা সেটাই কলকাতা নাইট রাইডার্সের সব থেকে বড় একটা চ্যালেঞ্জ হতে চলেছে ফিউচারে। আর বাকি একটা কিন্তু মজার জিনিস হয়েছে, মানে শুভমান গিল প্রত্যেকটা ম্যাচ জেতার পর অপোনেন্ট টিমকে কিন্তু একটুখানি পোক করে পোস্ট করছিল, ক্যাপশন দিচ্ছিল। বাট আজকে বলতে তোমরা তো ভিডিওটা দেখবে কালকে, তো ম্যাচের পর আমি দেখতে চাইছিলাম শুভমান গিল কি ক্যাপশন দেয়। তো এই ম্যাচে কিন্তু আর শুভমান গিল কোনো ক্যাপশন দিতে পারেনি। ফ্রেন্ডলি ব্যান্টার, ঠিক আছে, লাভ শুভমান গিল। আর আরেকটা ব্যাপার হচ্ছে সৌরভ দুবেকে বেশ ভালো লাগলো, সেই নিয়েও সন্দেহ নেই। এবং এই ম্যানেজমেন্ট সৌরভ দুবে, তেজস্বী ধাইয়া, এই টাইপের প্লেয়ারগুলোকে ভাই বসিয়ে রেখেছে। সৌরভ দুবে তার যে জিনিসটা আমার ভালো লাগলো সেটা হচ্ছে যে লাস্ট যে 19 নম্বর ওভারটা করলো সেখানে তার স্লোয়ার বলগুলোর উপর দেখলাম ভালো রকম কন্ট্রোল ছিল এবং ওয়াইড ওয়ার্কারও ট্রাই করছিল। সব মিলিয়ে ভালো প্রসপেক্ট যে নতুন বলে এবং ডেথে তোমার হয়ে বল করতে পারে। কলকাতা নাইট রাইডার্সের আমার মনে হয় একটা তোমার পরবর্তীকালে এই আইপিএল সিজনটা শেষ হয়ে গেলে একটা টেকনিক্যাল বোলিং কোচ হায়ার করা উচিত, যে অফ সিজনে সৌরভ দুবে, কার্তিক ত্যাগী, উমরান মালিক এই প্লেয়ারগুলোর সঙ্গে কাজ করতে পারবে। কারণ প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ট্যালেন্ট আছে। উমরানের অবশ্যই ভালো সময় এখন চলছে না, কিছুটা স্ট্রাগল করছে, তার গতিটাও একটু কমেছে। এখন কি ছন্দে আছে জানি না, আইপিএল শুরুর আগে যতটুকু তাকে দেখেছিলাম সেই অনুযায়ী বলছি, বাট তার মধ্যেও ট্যালেন্ট তো আছে। সেখানে তাকে যখন কেকেআর রাখছে স্কোয়াডের সঙ্গে, কার্তিক ত্যাগী এবং সৌরভ দুবে এই দুটো প্লেয়ার প্রচুর ইঞ্জুরিতে ভুগেছে, তো তাদেরকে কিছুটা টেকনিক্যাল বোলিং কোচ দিয়ে যদি অফ সিজনে সাপোর্ট দিতে পারে পরের মরশুম কিন্তু তারা আরও বেটার হয়ে আসবে। সঙ্গে হর্ষিত রানা তো আছেই, যেহেতু ভারতীয় দলের সঙ্গে থাকবে, ভারতীয় দলের কোচেদের সঙ্গে কাজ করবে, তাকে নিয়ে চিন্তা নেই। বাট এই তিনটে ট্যালেন্টেড বোলারকে আমার মনে হয় অফ সিজনে কলকাতার একটু খরচা করে একটা টেকনিক্যাল বোলিং কোচের সঙ্গে কাজ করানো উচিত। কলকাতা যদি পরের বছরটাকে নিয়ে বেশি সিরিয়াস হয়, এটা অবশ্যই করা উচিত অফ সিজনে। আর হ্যাঁ, তাদের ফিটনেসের দিকেও নজর রাখা উচিত, যেন সৌরভ দুবে, কার্তিক ত্যাগীর মতো বোলাররা পুরোপুরি ফিট থাকে পরের আইপিএলটার আগে। প্রচুর চোট আঘাতের সমস্যা কলকাতাকে এই বছর ভুগিয়েছে, বাট কলকাতা যদি ফিট হয়ে আসতে পারে, রাহানেকে বাদ দিয়ে আর একটা ভালো ইন্ডিয়ান ব্যাটসম্যান নিয়ে আসতে পারে, ভালো একটা ক্যাপ্টেন নিযুক্ত করতে পারে, সেখানে কিন্তু পরের বছর কলকাতা অনেক বেটার করতে পারে, টপ 2-এ ফিনিশ করতে পারে। সেই লেভেলের স্কোয়াড আছে। এই বছর সব কিছু ওয়ার্কআউট করেনি, এখনও প্লে অফের আশা বেঁচে আছে। তারপরও প্লে অফে লাস্ট অব্দি না কোয়ালিফাই করতে পারলেও কলকাতা নাইট রাইডার্স এই সেকেন্ড হাফে বেশ কিছু ভালো মুভমেন্ট আমাদের উপহার দিয়েছে, সেগুলো নিয়ে খুশি থাকবো লাস্ট অব্দি। কি বলো? তো দেখা যাক লাস্ট অব্দি পারে কিনা। যদি কোয়ালিফাই নাও করে, কলকাতা 15 পয়েন্টও শেষ করে, তাহলেও খুশি হবো যে ঠিক আছে, চেষ্টা করেছে লাস্টে গিয়ে। ফার্স্ট হাফে অতগুলো ম্যাচ হারার পর কামব্যাক করাটা টাফ হয়, বাট সেকেন্ড হাফে ভালো কামব্যাক করেছে। তবে অজিঙ্ক্য রাহানে এই সময় কলকাতা নাইট রাইডার্সের গলার কাঁটা। ক্যাপ্টেন না হলে ড্রপ হয়ে যেত, বাট ক্যাপ্টেন হয়ে বড় সমস্যা হয়ে গিয়েছে। আসলে রাহানে যেভাবে স্ট্রাগল করছে সেটাই একটু সমস্যা কলকাতা নাইট রাইডার্সের জন্য হয়ে আছে। যদি রাহানে ওপরের দিকে রান করতে পারতো ভালো হতো। এবং আমরা দেখতে পাচ্ছি কলকাতার একটা সময় অবধি আমাদের মনে হচ্ছিল যে তোমার স্পিনের এগেনস্টে খেলার মতো প্লেয়ার নেই, বাট অ্যালেন এবং গ্রিন তারা সেট থাকলে তারা যে স্পিনারদের ডিস্ট্রয় করতে পারে সেটা আমাদের দেখিয়েছে। বাট অ্যালেনকে সেট রাখার জন্য, সে যেন পাওয়ার প্লের পরও ব্যাট করে, সেটা করানোর জন্য উল্টো দিকের পার্টনারকেও হাই স্ট্রাইক রেটে রান করতে হবে, যাতে অ্যালেনও একটু সময় নিয়ে খেলতে পারে। বাট রাহানেও যদি স্লো খেলে, পুরো প্রেসার অ্যালেনের উপর থাকে, রোজ রোজ অ্যালেন পাওয়ার প্লের পর অব্দি ব্যাট করতে পারবে না, তাড়াহুড়ো করতে গিয়ে আউট হয়েই যাবে। তো রাহানে ভালো খেলতে না পারলে সমস্যা। এবং আমি তো অ্যাকচুয়ালি রাহানে জেতার পরও চাই পরের ম্যাচে যেন ড্রপ হয়ে যায়, হবে না জানি। তো রাহানেকে নিয়ে একটা ভিডিওতে আলোচনা করব, অলরেডি এই ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। তো বাকি তোমাদের ভিডিওটা নিয়ে কি মন্তব্য, যদি ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও। অ্যালেনের ইনিংস নিয়ে কি বলবে, গ্রিনকে নিয়ে কি বলবে, সেটাও কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।